আপনার কি মনে হয় যে তারেক রহমানের কাছে নির্বাচনী প্রচারের প্রথম দিনে জামাতকে ধর্ম বিষয়ে বেশি পোক করা এটা বিকল্প কি ছিল তার হাতে খুব বেশি? দেখুন, তারেক রহমানকে আমরা গত 16 মাস যেভাবে দেখেছি সেটাও কিন্তু অনেক সহনশীলতার, অনেক মাইল্ড, অনেক হাম্বল, ডাউন টু আর্থ, কাউকে প্রতিহিংসার কথা বলেননি, এমনকি তা মা জীবিত থাকতেও একই কথা বলেননি। কিন্তু আমার মনে হয় যে জামাতে ইসলামী এবং তাদের জোটের সঙ্গীরা তাকে অনেকটা বাধ্য করেছে এই জায়গায় এসে কথা বলতে। এখন ভোটের মাঠে তো আপনি দেখেন জনসংখ্যা তো অনেক অশিক্ষিত, তাদের কাছে কিন্তু ধর্মের একটা প্রভাব রয়েছে। এখন কেউ যদি ধর্মের ব্যবহার করে আপনার ভোটটি নিতে চায় এবং আপনাকে অন্ধকারের একটি সময়ের দিকে ঠেলে দিতে চায়, একজন রাজনীতিবিদের কিন্তু দায়িত্ব রয়েছে। হ্যাঁ, ভাষার প্রয়োগ নিয়ে আমরা কথা বলতে পারি, কিন্তু এই ইস্যুটা যে তাকে অ্যাড্রেস করতে হতো সেটি আমি নিশ্চিত। কেননা দেখুন, বিএনপিকে বলতে হয়েছে কোরআন সুন্নাহ বিরোধী কোনো আইন করবে না। এই কথা কেন বলতে হয়েছে? কেননা তার প্রতিপক্ষ কোরআন সুন্নাহর মানে আলোকে দেশ চালাবে বলেছে, কিংবা শরিয়া আইন করবে। দেখুন, শরিয়া আইনের ব্যাপারে জামাতের প্রকৃষ্ট শক্ত অবস্থান বলতে হবে। কারণ আপনি একজনকে ভোট দেবেন, আমরা কিন্তু মনে করি জনগণের ভোটে যিনি নির্বাচিত হবেন তিনি দেশ শাসনের অধিকার রাখেন। আমি তাকে পছন্দ করি কিংবা অপছন্দ করি। কাজেই তারেক রহমানকে আমার মনে হয় নির্বাচনের মাঠে উনি সুশীল সমাজ বা তার দলীয় বা নেতাদের সাথে কথা বলার সময় যে সংযম রক্ষা করেছেন, সেটি নির্বাচনের মাঠে তাকে রক্ষা করলে হয়তো হবে না। তাকে বলতে হবে যে ধর্মের খপ্পরে জনগণ যেন না পড়েন, ভোট যেন না দেন, এবং তারা যেন সতর্ক থাকেন। আবার দেখা গেছে তারেক রহমান তো বেশ কিছু ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড, এই কার্ডগুলোর কথাও বেশি করে বলছেন। আরও তার অনেক পরিকল্পনা আছে, কিন্তু কার্ড বিষয়টি অর্থাৎ ফ্যামিলি কার্ড, এই বিষয়টি উনি যখন ফোকাস করছেন তখন কিন্তু এর কাউন্টারও আসছে জামাত জোটের কাছ থেকে। আমরা আজকে নাহিদুল ইসলামকে বলতে দেখেছি যে এটি আসলে নির্বাচনী প্রলোভন, এটা দেওয়ার বাস্তবতা নেই। কিন্তু এই যে প্রতিশ্রুতি দেয়া হচ্ছে কিন্তু বাস্তবায়নের রূপরেখা কিন্তু খুব একটা পরিষ্কার করা হচ্ছে না প্রধান দুই দলের পক্ষ থেকেই। এই বাস্তবায়নের রূপরেখা আসলে পরিষ্কার করা কতটা জরুরি বলে মনে করেন? আমি মনে করি খুবই জরুরি। কেননা আপনি আজকে বিএনপি জোট কিংবা জামাত জোট যাকে আপনি ভোট দেবেন, আপনি জানবেন আপনার জন্য তার কী পরিকল্পনা রয়েছে। একজন নাগরিকের অধিকার রয়েছে তার জীবনের সাথে সম্পৃক্ত পরিকল্পনাটি জানার। দেখুন, জামাত ইসলামী দুদিন আগে একটা পলিসি ডায়ালগ করেছে, সেখানে তারা কিন্তু স্বাস্থ্য খাতে 8% জিডিপি বরাদ্দের কথা বলেছে। আমরা কোনোভাবেই বুঝতে পারিনি এই টাকাটা কোত্থেকে আসবে এবং কোন খাতে খরচ হবে। দেখুন, 64টা জেলায় 64টি বিশেষায়িত হসপিটাল হবে, এগুলো বলে ফেলা খুব সহজ। ওই জেলাগুলোতে যে হসপিটালগুলো রয়েছে সেগুলোর অবস্থা আপনি একবার দেখুন। সেখানে কি প্রশিক্ষিত ডাক্তার, টেকনিশিয়ান এরা রয়েছেন কিনা, নার্সরা রয়েছেন কিনা। ফলে আমরা দেখতে পাচ্ছি যে আপনার সাথে ঠিক চোখের দিকে তাকিয়ে প্রতিশ্রুতিটা দেওয়া হচ্ছে না, দেওয়া হচ্ছে অনেকটা রেটোরিক্সের মতো করে। একইভাবে বিএনপি ফ্যামিলি কার্ড, তারপর কৃষক কার্ড, এগুলোর কথা বলেছে, এবং পাল্টা আবার জামাত ইসলামের আমির বলেছেন আমাদের কোনো কার্ড নাই, জনগণই আমাদের কার্ড। এই পাল্টাপাল্টির আমার ধারণা উত্তেজনাটা দ্রুত শেষ হওয়া দরকার, এবং তারপরে আপনাকে পরিকল্পনাটি শেয়ার করতে হবে। এবং যত খুব ভালো হয়, ধরেন বাংলাদেশের অর্থনীতি $1.5 ট্রিলিয়ন বা $460 বিলিয়ন আমরা বলি, এর ভেতরে আপনার পরিকল্পনা কি? শিক্ষা, স্বাস্থ্য, নাগরিক সেবা, আপনি কি করতে চান? এই যে রেমিটেন্স যোদ্ধারা আমাদের কাছে 30-32 বিলিয়ন পাঠায়, তাকে আপনি প্রশিক্ষণ দিয়ে সেটিকে 50-এ নিতে পারেন কিনা। এবং কথা বলতে হবে টু দ্য পয়েন্ট। আপনার যা কারেন্ট ফ্যাসিলিটি আছে তার সাথে আপনি কি অ্যাড করতে পারেন। হিউম্যান রিসোর্সের দিকে তাকান, 1.5 কোটি মানুষ বেকার। নারীরা এখনও কর্মসংস্থানের জায়গায় খুব ভালোভাবে এগোতে পারেনি। কাজেই তাদেরকে আপনি শুধুমাত্র আমরা 1 কোটি লোককে চাকরি দিব বা 50 লক্ষ লোককে চাকরি দিব, এখন কিন্তু অত্যন্ত অদায়িত্বশীল প্রতিশ্রুতির ফুলঝুরি আমরা দেখতে পাচ্ছি। এবং এটি মানুষকে প্রতারিত করা, বিভ্রান্ত করা রাজনীতি বলে আমাদের কাছে মনে হয়। আমরা পরিবর্তিত বাংলাদেশে জুলাই আগস্টের পরে এর থেকে ভালো রাজনীতি প্রত্যাশা করি। কিন্তু বাংলাদেশের বাস্তবতায় আসলে প্রতিশ্রুতি তো ভোটাররা শুনতে চান, কি করতে চান। যদিও ধরেন যে
একজন এমপির কাজ তো আইন বানানো, আসলে এলাকার পথঘাট সড়ক ব্যবস্থাপনা এসব ঠিক করা কতটুকু, কিংবা প্রতিশ্রুতিগুলো আসলে বাস্তবসম্মত কতটুকু হচ্ছে, এইটাই তো রাজনীতি মানে কিংবা প্রার্থীদেরকে একটু মাথায় রাখতেই হচ্ছে। মানে যেটা হয়তো তার করার কথা না, সেই প্রতিশ্রুতিও তাকে দিতে হচ্ছে। আপনি একদমই রাইট। ধরেন কেউ যদি জানতো যে এমপি হওয়া, আইন প্রণেতা হওয়া, আমার ধারণা যে 2000 লোকের মধ্যে 200 লোক থাকতো, বাকিরা চলে যেত। তারা সবাই জানে তারা থোক বরাদ্দ পাবে, তারা এলাকার উন্নয়ন করবে, কিছুটা চুরিচামারি করার সুযোগ তৈরি হবে, এবং ভোটাররাও জানে যে তিনি তাদের কোনো না কোনো 2 নম্বরই কাজে সহযোগিতা করবেন, তদবিরে সহযোগিতা করবেন। ফলে একজন এমপির জীবন, তার বাসা এবং তার অফিসের যে কর্মকাণ্ড, সেটা আইন প্রণেতার জীবন না। এটি জেনেই প্রার্থীরা দাঁড়িয়েছেন, এটি জেনেই ভোটাররা ভোট দিবেন। এখন পরিবর্তনের শুরু তো কোথাও হতে হবে, আপনি কোথায় করবেন? আমি কিন্তু ভেবেছিলাম যেই তরুণরা নতুন বন্দোবস্তের কথা বলেছে, নতুন রাজনীতির কথা বলেছে, ক্ষমতা কেন্দ্রিক রাজনীতি না জনতার রাজনীতি বলেছে, রাষ্ট্র সংস্কারের কথা বলেছে, তারা অন্তত এই জায়গাটিতে দাঁড়াবে। দুর্ভাগ্যজনকভাবে তারাও ভোটের রাজনীতিতে দাঁড়িয়েছে। হয়তো জামাতের জোটে গেছে, না হলে বিএনপির জোটে যেত। কিন্তু তরুণরা যদি দাঁড়াতো এবং এবার যদি তারা খারাপ ফলাফলও করতো, মানুষের কাছে এই মেসেজটি যেত, কেউ একজন সত্যি কথা বলা শুরু করেছে, কেউ একজন মিথ্যা প্রতিশ্রুতি দিচ্ছে না, কেউ একজন আজকে 100 কোটি টাকার মালিক এবং 5 বছর পরে 1000 কোটি টাকার মালিক। ওই ভুলটাও ভাঙিয়ে দিচ্ছে না যে চেয়ারম্যানের কাজ কি আর এমপির কাজ। এই কথাগুলো দেখুন, আমরা যে বারবার বলছি যে আমাদের রাষ্ট্রযন্ত্রটা বিকল হয়ে গেছিল, ফ্যাসিজম আঁকড়ে বসেছিল এবং জবাবদিহিতার ঊর্ধ্বে উঠে গেছিল এমপি মন্ত্রীরা, আমরা ঠিক ওরকম একটি সময়ের দিকে আবার যাচ্ছি। 16 মাসের জন্য কোনো মানুষ যদি আজকে আপনার কাছে হতাশ হয় বা দুর্ভাগ্য মানে তার ক্ষোভ প্রকাশ করে, তাকে কোনো দোষ দেওয়া যাবে না। রাজনীতিবিদরা এই কাজটি করলেন না, যেটি জনগণের আশা আকাঙ্ক্ষা, যেটি জুলাইয়ের চেতনা, যে আপনি তাকে একটি সুন্দর শাসন উপহার দেবেন, একটি পরিবর্তিত রাজনীতি উপহার দেবেন, একটি নতুন বাংলাদেশ উপহার দেবেন। রাজনীতিবিদরা এই পথটিতে যেতে দিল না, এবং এই নির্বাচনটি একটি মন্দের ভালো নির্বাচন হিসাবে ইতিহাসে বিশ্লেষিত হবে।